হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে হুঁশিয়ারি এনসিপির। গুমে জড়িতদের ফৌজদারি দায় বাহিনীর নয়, কাল মানবাধিকার পরিষদে উঠছে জাতিসংঘ প্রতিবেদন। বিএসটিআই এর পরীক্ষায় অস্বাস্থ্যকর 47 পণ্য, সয়াবিন সংকটে দেশ জুড়ে হাহাকার। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কোটা বাতিল, মব জাস্টিস সহ্য করবে না সরকার। এবার এনআইডি যাচ্ছে স্বতন্ত্র কমিশনে, নির্বাচন কমিশনের ভিন্ন মত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: মডেল মসজিদে অঢেল দুর্নীতি, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, প্রমাণ পেলে ব্যবস্থা, বললেন ধর্ম উপদেষ্টা। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর মুখ্য সংগঠক সার্জিস আলম হুঁশিয়ারি করে বলেছেন, খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে। জাতীয় স্মৃতিসৌধ ও বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে এসব কথা বলেন তারা। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের সহায়তায় শিউলি শবনমের রিপোর্ট। রাজনৈতিক যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন মুখ্য সংগঠক। যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন, পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নের দ্রুত বিচার করতে হবে। 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে। পরে রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতে যান এনসিপির নেতারা। তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। গুমে জড়িতদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন। গুলশানে গুম সংক্রান্ত কমিশনের এক প্রেস ব্রিফিংয়ে কমিশন সভাপতি এসব তথ্য জানান। এছাড়া বিভিন্ন জেলার কারাগারে বন্দিশালার সন্ধান পাওয়ার দাবি করে ভারতের বিভিন্ন কারাগারে আটক 1000-এরও অধিক বন্দির তথ্য পাওয়ার কথা জানায় কমিশন। আদিত্য মামুনের রিপোর্ট। গেল 14 বছরে গুমের শিকার ও এসবের সাথে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য নিয়ে গুম সংক্রান্ত কমিশনের এই সংবাদ সম্মেলন। এ সময় গুম সংক্রান্ত কমিশনে 1752টি অভিযোগ জমা পড়েছে বলে তুলে ধরা হয়। এর মধ্যে 1000 অভিযোগের প্রাথমিক যাচাই সম্পন্ন করে 74টি অভিযোগ নিষ্পত্তির জন্য পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে কমিশন। কমিশনে আগত 280 জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়াও প্রায় 45 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের
বক্তব্য রেকর্ড করা হয়েছে। গেল 2.5 বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক 1067 জনের নামের তালিকা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। এর মধ্যে গুমের শিকার কারা তা খতিয়ে দেখা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক 1067 জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান। কমিশন বলছে উচ্চ মহলের হুকুমে এসব গুম হলেও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কারা দোষী বা অভিযুক্ত তা নির্ধারণ হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতজন জড়িত তা জানা যাবে মে মাসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না। এছাড়া বিভিন্ন জেলার কারাগারে বন্দিশালার সন্ধান পাওয়ার তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে। এখানে বিভিন্ন জেলার থেকে বন্দীদেরকে এনে রাখা হতো, নির্যাতন করা হতো জিজ্ঞাসাবাদের নামে, এবং এখান থেকেও অনেকে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংস্কারেও কাজে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জেনেভায় গ্লোবাল হিউম্যান রাইটস কাউন্সিলের 58তম সভায় বিচার প্রক্রিয়ার উপর জোর দেন তিনি। কাল সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা হবে প্রতিবেদনের তথ্য উপাত্ত। রমজান এলেই শুরু হয় খাদ্যপণ্যে ভেজালের মৎসব। চাহিদা বেড়ে যাবার সুযোগে রোজার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি ভেজাল ও অবৈধ পণ্য বাজারে সরবরাহ শুরু করে অসাধু ব্যবসায়ীরা। এবছরও যার ব্যত্যয় ঘটেনি। এরই মধ্যে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই এর পরীক্ষায় ধরা পড়েছে অস্বাস্থ্যকর 47টি পণ্য। ঘি, মুড়ি, সেমাইতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক। বিস্তারিত সঞ্জয় অধিকার রিপোর্টে। রমজান সংযমের মাস, তবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কাছে যেন লুটপাটের সুবর্ণ সুযোগ। এ সময় খাদ্যপণ্যের চাহিদাও বেশ বেড়ে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। রমজান মাসে সেহরি ও ইফতারে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের জন্য উদ্বিগ্ন থাকেন সাধারণ মানুষ, কিন্তু বাজারে নকল ও ভেজাল পণ্যের অবাধ সরবরাহ থাকায় দুশ্চিন্তায় থাকেন ভোক্তারা। মানুষ এখন চায় যে আমি ভালো টাকা দিয়ে ভালো জিনিস খাবো, ভেজাল জিনিস খাবো না, খাইলে এটা ক্ষতি হয়। রমজানে আসলে আমরা সবাই চাই একটু ভালো কিছু নেয়ার জন্য। আমার বাসা এখন মিরপুরে, আমি একটু ভালোটা খোঁজার জন্য একটা পরিচিত দোকানে আসছি। অনেক ভয় কাজ করে, যেমন এই যে তরমুজ, এগুলো তো কিনবই না, কারণ তরমুজ কিনতে গেলে যে একটা ভয় আতঙ্ক লাগে যে কি জানি কি হয়, ভেজাল জিনিস। ক্রেতাদের দুশ্চিন্তার প্রমাণ মিলেছে বিএসটিআই এর পরীক্ষায়ও। বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা নমুনায় 47টি পণ্যে অস্বাস্থ্যকর উপাদান পাওয়া গেছে। সবচেয়ে বেশি ভেজাল পাওয়া গেছে ঘি, লাচ্ছা সেমাই, কোমল পানীয়, মুড়ি, সরিষার তেল, ফ্রুট ড্রিঙ্কস, সস ও স্কিন ক্রিমে। 555টার রিপোর্ট পেয়েছি, তার মধ্যে 47টা যে ফেল করছে তার মধ্যে 16টাই হচ্ছে স্কিন ক্রিম। আমরা এখন বিধি মোতাবেক তাদেরকে শোকজ করছি, শোকজ করার পরে ওটা শোকজের জবাব দিলে সেই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিব আর কি। বিএসটিআই এর তথ্য মতে বাজার থেকে সংগৃহীত ঘিতে পাওয়া গেছে বেনজয়িক অ্যাসিড, স্কিন ক্রিমে পাওয়া গেছে পারদের উপস্থিতি, আয়োডিনযুক্ত লবণে মেলেনি আয়োডিন, আর মুড়িতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক সারের উপাদান। এদিকে ক্রেতাদের কাছে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তা অধিদপ্তরও কাজ করছে। আমরা আইন প্রয়োগ করার পরেও এর বাইরে যারা আছে তারা ঠিকই বেআইনি প্র্যাকটিসটা করে যায়, এবং দুদিন পরে যাকে জরিমানা করা হয় তিনিও আবার নতুন করে হয়তোবা আইন ব্যত্যয়ের আবার লিপ্ত হয়ে যান। তো এগুলোর ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নেওয়ার বিষয় আছে এবং আমরা নিয়ে থাকি। মানহীন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শাতে নির্দেশনা দিয়েছে বিএসটিআই। সেই সঙ্গে বাজার থেকে এসব পণ্য প্রত্যাহারের জন্য বলেছে মান নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠান। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। দেশ জুড়েই চলছে সয়াবিন তেলের জন্য হাহাকার। রমজানের শুরুতেই ভয়াবহ আকার ধারণ করেছে ভোজ্য তেলের সংকট। রংপুর সহ উত্তরাঞ্চলের বাজারেও প্রায় উধাও সয়াবিন। রাজশাহীতেও মিলছে না বোতলজাত তেল। ময়মনসিংহে খোলা তেলের দাম সামান্য কমলেও সংকট বোতলজাত তেলের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
তেল তো পাওয়াই যাচ্ছে না, তেলের জন্য দাঁড়ায় আছি। একটা তেল ছিল, এটা নিলাম 1 কেজি। পাইকারি বা খুচরা রংপুর নগরীর কোথাও মিলছে না বোতলজাত সয়াবিন তেল। দু একটি দোকানে সামান্য পাওয়া গেলেও দাম প্রতি লিটার 200 থেকে 220 টাকা। ড্রামে রাখা 130 টাকা কেজির নিম্নমানের খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকায়। দোকানদারকে জিজ্ঞেস করলে বলে যে আমরা কি করব, কোম্পানিরা দিচ্ছে না। হ্যাঁ, এখানে কি হচ্ছে, তারা এক কথায় বলে যে সিন্ডিকেট। তেল ছাড়া চলে না, যার কারণে আমরা চাহিদা মিটাচ্ছি খোলাটা দিয়ে। কোনো কোনো ব্যবসায়ী বলছেন বড় বড় কোম্পানি তাদের নিম্নমানের হলুদ সহ অন্যান্য পণ্য না কিনলে সয়াবিন তেল দিচ্ছে না। তেল সংকটের জন্য সিন্ডিকেটকে দোষছেন তারা। তেল আমরা নাই তো মার্কেটে ভাই, কোম্পানি দিচ্ছে না, আমরা পাবো কোথা থেকে? কোনো তেলে আমরা পাচ্ছি না, কোনো ডিলার আমাদের মাল দিচ্ছে না। 1 কার্টুন নিলে চা পাতা নিতে হবে, হলুদ নিতে হবে, বিনিময়ে হলুদ নেই নাই, এই কারণে আমাদের দোকান থেকে উঠিয়ে নিয়ে আইছে বসুন্ধরা তেল। রমজানের 1 সপ্তাহ আগে থেকে রাজশাহীর বাজারে বোতলজাত সয়াবিন তেল উধাও। এ নিয়ে ক্ষুব্ধ ভোক্তারা, বিপাকে খুচরা বিক্রেতারাও। তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। আমাদের নেতা থেকে শুরু করে সাধারণ লোক পর্যন্ত সবাই ধোঁকাবাজ দুর্নীতি করে, যার ফলে দেশের প্রতিটা সেক্টরে একই অবস্থা। তো আমরা এটা নিশ্চয়ই একটা সিন্ডিকেটের বিষয়। সোয়াবিন তেল কোম্পানি দিচ্ছে কিন্তু খুবই সীমিত আকারে, এর সাথে রাইস ব্র্যান দিচ্ছে, পোলায়ের চাল দূরে দিচ্ছে, সরিষার তেল দিচ্ছে, যে কোনো কিছু একটা এক এক কোম্পানি এক এক রকমভাবে আমাদেরকে দিচ্ছে। এদিকে ময়মনসিংহে খোলা বাজারে ভোজ্য তেলের দাম কেজিতে 10 টাকা কমলেও সংকট বোতলজাত তেলের। রমজান শুরু হওয়ার আগে 1 কেজি সোয়াবিন তেল 1 কেজি বিক্রি হতো 196 টাকা, এটা রমজান শুরু হওয়ার সাথে সাথে 186 টাকা বিক্রি হচ্ছে। না, লুজ তেল অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে কিন্তু বোতল পাওয়া যাচ্ছে না। রেট দেওয়া তার সাথে বেশি, কিন্তু দোকানে দোকানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। ময়মনসিংহের বাজারে খোলা তেলের পর্যাপ্ত সরবরাহ থাকলেও মিলছে না বোতলের সয়াবিন। শামার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিতর্কের মুখে স্কুল ভর্তিতে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে 5% কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোটার বদলে প্রতি শ্রেণীতে 1টি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দেশে কোনো মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের সুযোগ নেই। ব্যবস্থা নেওয়া হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনেক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে কয়েকটা সিদ্ধান্ত এসেছে এমন বিষয়গুলো তুলে ধরেন তিনি। 12,500 মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এইটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। কথা বলেন সাম্প্রতিক আইন শৃঙ্খলা নিয়ে। কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। দেশে 2000 অতিরিক্ত চিকিৎসক নিয়োগের বিষয়ে জানান তিনি। একই সঙ্গে জানান কম দামে সৌদি থেকে এলএনজি আমদানির বিষয়ে। আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না। বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে, সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে তাদের সাথে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। উপদেষ্টা জানান জুলাই ঘোষণাপত্র দিতে সময় লাগছে, কারণ রাজনৈতিক দলগুলো এখনও চূড়ান্ত মতামত পাঠাতে পারেনি। আমার জানা মতে কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে, কিন্তু সকল রাজনৈতিক দল এখনও তাদের মতামত চূড়ান্ত করে পাঠাতে পারেনি। নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা সরকার সহ্য করবে না বলে জানান উপদেষ্টা। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, কোনোভাবেই এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। 2টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। যেটা ছিল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন সংশোধন অধ্যাদেশ, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার আইন সংশোধন অধ্যাদেশ। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে নতুন একটি কমিশনের অধীনে নেওয়া হচ্ছে।
এজন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগে সিইসির কাছে হতাশা প্রকাশ করেছেন কমিশনের কর্মকর্তারা। আর এনআইডি সেবা ইসিতে থাকা উচিত বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার AMS নাসির উদ্দিন। এদিকে এনআইডি নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শিউলি শবনমের রিপোর্ট। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তির জনদুর্ভোগ কমিয়ে সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিচ্ছে সরকার। ৩ মার্চ উপদেষ্টা পরিষদ বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে নির্দেশ দেওয়া হয়। এনআইডি নিয়ে আলাদা কমিশন গঠনে ক্ষোভ জানিয়েছেন কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করে ক্ষোভ জানান তারা। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, সংস্কার কমিশনের রিপোর্ট সাবমিটের পর কোনো রকম ঐক্যমত্য গঠন ছাড়াই তারা সংস্কার কমিশনের একটি সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে। সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার জানান, ইসি মনে করে না তাদের সঙ্গে আলোচনা না করে এনআইডি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের মতামত আমরা লিখিতভাবে জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে, এবং হয়তো সরকারের সিদ্ধান্ত সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্কাটনে এক অনুষ্ঠানে বলেন, এনআইডি জাতীয় সম্পদ। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত আওয়ামী লীগ সরকারও আইন করেছিল। পরে অন্তর্বর্তী সরকার আইনটি বাতিল করে ইসির কাছেই ফিরিয়ে দেয় এই সেবা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। মডেল মসজিদ নির্মাণে কোনো কোনো ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ, কেনাকাটা সহ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে প্রাথমিক তদন্তে। এজন্য হাই পাওয়ার তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। অভিযোগ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান ধর্ম উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। 13,68,00,000 টাকা ব্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। এখনো নির্মাণ কাজ শেষ হয়নি। এরই মাঝে দেয়ালে ধরেছে ফাটল। যে তাদের এই মসজিদগুলি নির্মাণের পরপরই ফাটল দেখা গেছে। অনিয়ম করেছে, এই অনিয়মটা ঠিক হয় নাই। উন্নত মানের কাঠের আসবাবপত্র দেওয়ার কথা থাকলেও তা একেবারেই নিম্নমানের দেয়া হয়েছে। স্থানীয় মুসল্লিরা বলছেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে নিম্নমানের কাজ করে ঠিকাদার অর্থ লুটে নিয়েছে। সময় উপযোগী এবং ভালো কাজ হয় নাই। এমন পরিস্থিতি দেশের বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন এই মডেল মসজিদে। এভাবে ফাটতে থাকা আস্তে আস্তে যদি বৃদ্ধি পায় তাহলে তো অসম্ভব নয় যে ঝুঁকি বাড়বে। আর এগুলো এমন একটি অবস্থায় আছে যে কোনো সময় যে কারো প্রাণহানি ঘটতে পারে। দেশজুড়ে সব জেলা ও উপজেলায় 560টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র শেখ হাসিনা সরকারের একটি আলোচিত প্রকল্প। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সরকার 2017 সালে এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করে। এর অনুমিত ব্যয় নির্ধারণ করা হয় 9,062 কোটি 41 লাখ টাকা। এর 90% অনুদান সৌদি আরব থেকে আসার কথা থাকলেও সেটি না আসায় 1 বছর অপেক্ষার পর 340 কোটি টাকা কমিয়ে 8,722 কোটি টাকা করা হয়। বাস্তবায়নের সময়সীমা 2019 সাল থেকে 2021 সালের জুন পর্যন্ত বাড়ানো হলেও এখনো শেষ হয়নি এই প্রকল্প। দুর্নীতি করে তারা এখান থেকে পালিয়ে গেছে, মসজিদটা অবৈধভাবে ফেলে রেখে চলে গেছে। আমাদের এই মডেল মসজিদটা এইভাবে পড়ে আছে, তারা যেন দেখে শুনে আমাদের এই কাজটা করে। প্রতিটি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে নারী পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের ব্যবস্থা, লাইব্রেরি, হজ যাত্রীদের প্রশিক্ষণ ও পর্যটকদের আবাসনের ব্যবস্থা সহ 15 ধরনের সেবা দেওয়ার কথা থাকলেও এখনো কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। আমি চাই একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় কাজকর্ম এখানে হোক। রাজনৈতিক কারণে স্থান নির্বাচনে অনিয়ম সহ নানা দুর্নীতির অভিযোগ আছে। এমন একটা অযোগ্য লোককে দিছে টেন্ডার, উনি এই মসজিদটা দেখায় লুটপাট করে মনে করেন হলে এটার টাকা তুলে খাওয়া শেষ। এর মধ্যে কোনো দুর্নীতি আছে কিনা সরকারকে অবশ্যই এটা খতিয়ে দেখা উচিত।
স্থানীয় পর্যায়ে প্রাথমিক তদন্তে উঠে এসেছে দুর্নীতির চিত্র। আমি সরেজমিনে গিয়ে দেখলাম আমাদের অধিকাংশ আসবাবপত্রই মানসম্মত না। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে ধর্ম মন্ত্রণালয়। কয়েকটি ক্ষেত্রে অভিযোগের প্রমাণ মিলেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। অধিকাংশ মসজিদ নির্মাণ কাঙ্ক্ষিত মাত্রায় উত্তীর্ণ। কিছু কিছু মসজিদের নির্মাণের ক্ষেত্রে সাইট সিলেকশনের ক্ষেত্রে অভিযোগ আছে এবং সংবাদপত্র মিডিয়ায় কিছু অভিযোগ আসছে, আমরা এগুলো বিবেচনা করছি। এবার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটা হাই পাওয়ার্ড কমিশন গঠন করব, যাতে একেবারে পূর্বাপর আগের মসজিদ বর্তমান মসজিদ সবগুলো তদন্ত করে কোথায় কোথায় ত্রুটি আছে এগুলো আমাদের কাছে সাবমিট করবে এবং এটা দিলেই যারা দোষী আমরা তাদেরকে শাস্তির আওতায় আনব। এ মাসেই উদ্বোধন করা হবে আরও 50টি মডেল মসজিদ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। গরু ব্যবসার আড়ালে দখল জালিয়াতি, 4 দেশে সাদিক অ্যাগ্রোর অর্থ পাচার। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের আকার বাড়িয়ে নতুন উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সিআর আবরার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, মানবাধিকার কর্মী এবং শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের নির্বাহী পরিচালক। একই সাথে তিনি মানবাধিকার সংস্থা অধিকারের সভাপতি। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার সকাল 11টায় বঙ্গভবনে শপথ নেবেন অধ্যাপক সিআর আবরার। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে ওনার জন্য যেহেতু উনি একটা অ্যাডভান্সড এজে, উনি চাচ্ছিলেন না যে ওনার একই সাথে প্ল্যানিং মিনিস্ট্রি, আপনি জানেন প্ল্যানিং মিনিস্ট্রি অনেক বড় মিনিস্ট্রি, আবার অ্যাট দ্য সেম টাইম এডুকেশন মিনিস্ট্রি, দুটোই দেখতে হচ্ছে। তো সেই জন্য প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে যৌথ টেকনিক্যাল কমিটি গঠন করবে ভারত ও বাংলাদেশ। মঙ্গলবার সকালে ফারাক্কা বাঁধ পরিদর্শন করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। আগামী 3 মাসের মধ্যে যৌথ কমিটিটি গঠন করবে বাংলাদেশ ও ভারত। নদী কমিশন এরই মধ্যে একটি প্রস্তুতি কমিটি করেছে। আগামী 8 মার্চ যৌথ নদী কমিশনের 86তম বৈঠকে অংশ নিতে 3 মার্চ ঢাকা ছেড়েছে 11 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ প্রতিনিধি দল ফারাক্কায় গঙ্গার পানি প্রবাহ দেখে তথ্য সংগ্রহ করে। এছাড়া বৈঠকে ধরলা, দুধকুমার, গোমতী, খোয়াই, মনু ও মুহুরী সহ 14টি নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে প্রস্তাব দেবে বাংলাদেশ। আমদানিকারকরা বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য ছাড় না করলে 3 গুণ জরিমানা দিতে হবে বললেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে নৌযান ডুবে নিহত কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। পণ্যমূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা জানান, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় আছে। তিনি বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহে কোনো ঘাটতি নেই। এর আগে গেল ডিসেম্বরে চাঁদপুর হাইমচরের মেঘনা নদীতে এমডি আল বখেরা ডুবে নিহত 6 কর্মীর পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। তাদেরকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলার রায় 6 মার্চ নির্ধারণ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। এর আগে মানি লন্ডারিং মামলায় তারেক রহমানের 7 বছরের কারাদণ্ডে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। সেই সঙ্গে গিয়াসউদ্দিন আল মামুনকে নিম্ন আদালতে দেওয়া 7 বছরের কারাদণ্ড স্থগিত করেন।
গত ডিসেম্বরে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে গিয়াসউদ্দিন আল মামুনের করা লিভ টু আপিলের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনকে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। গবাদি পশু আমদানির নামে থাইল্যান্ড সহ 4 দেশে অর্থ পাচার করেছে সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন। প্রাথমিক অনুসন্ধানে 133 কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে সিআইডি। সোমবার গ্রেফতারের পর দুপুরে মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব। পরে ইমরানকে আদালতে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বিস্তারিত আরও জানাচ্ছেন সুমাইয়া খান। ঢাকার বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুরে সরকারি খাল ভরাট ও জবরদখল করে গরুর খামার তৈরি করেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। এছাড়াও কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খাবার থেকে সংগৃহীত বিভিন্ন জাতের গরু জবাই করে ন্যায্য দামে মাংস বিক্রির কথা থাকলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ম্যানেজ করে গরুগুলো কৌশলে বাজারে বিক্রি করেন তিনি। এদিকে আমদানির নামে থাইল্যান্ড, মায়ানমার, নেপাল, ভুটানে 133 কোটি টাকা পাচার করেন ইমরান হোসেন। মানি লন্ডারিংয়ের অভিযোগে সোমবার তাকে গ্রেপ্তার করে সিআইডি। অবৈধভাবে দেশে নিষিদ্ধ গরু আমদানি সহ 15টি ব্রাহ্মা গরু কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খাবার থেকে সংগ্রহ করে কোটি টাকা দাম হাঁকিয়ে বাজারে বিক্রি করেন সাদিক অ্যাগ্রোর কর্ণধার ইমরান হোসেন। টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারেন। তবে এই বিষয়টি তদন্তাধীন রয়েছে। সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে সিআইডির অনুসন্ধানে অপরাধ প্রমাণিত হওয়ায় 3 মার্চ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। ইফতারের আগ মুহূর্তে মোহাম্মদপুরের শাহজাহান রোড ধরে জেনেভা ক্যাম্পের পাশ দিয়ে যেতেই নাকে লাগবে ভাজা মাংস ও কাবাবের ঘ্রাণ। দোকানগুলোতে ক্রেতার সামনেই তৈরি করে দেওয়া হয় বিভিন্ন কাবাব, চাপ, লুচি সহ জিভে জল আনা আরও অনেক রকম পদ। 3 দশক ধরে চলছে বিহারি ক্যাম্পের কাবাবের দোকানগুলো। ইফতার উপলক্ষে সেই আয়োজন বেড়ে যায় কয়েক গুণ। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। মোহাম্মদপুরের শাহজাহান রোডের ইফতার বাজার, এখানকার সবচেয়ে পুরনো দোকান মোস্তাকিম ভ্যারাইটিস কাবাব অ্যান্ড স্যুপ। মোহাম্মদপুর তো বটেই, ঢাকার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এখানে ইফতারি কিনতে ভিড় জমান। এই জায়গায় আসলে একটা সুনাম আছে, মোস্তাকিমের চাপ নামে একটা সুনাম আছে, তাছাড়া হালিম, তারপর লুচি, সব কিছুই ভালো এখানকার। हम लोग का हाथ में बहुत अच्छा जादू है, जो टेस्ट ऑफ बांग्लादेश सभी पहचानता है। আমি আসছি আপনার সাবারি পিজেট, এখানে ম্যাক্সিমাম বিহারি লোক। এদের ইফতারিটা কীরকম হয়, বিশেষ করে কাবাব টাবাবগুলি ভালো বানায়, বটি কাবাব, चाप बनाना, टिकिया बनाना, सूप बनाना, सब किंतु अपना दादा से सीखा है, बाबा से सीखा है, इसलिए इन लोग का डिफरेंट है। মোস্তাকিম ছাড়াও মুসলিম, মুরসালিন ও রহিম কাবাবও বেশ জনপ্রিয়। গরুর চাপ, খাসির চাপ, বটি কাবাব, ক্ষীর, মগজ, মুরগি ফ্রাই, কলিজা, লুচি এসব দোকানে পাওয়া যায়। দামও প্রায় একই রকম। আমাদের কোয়ালিটি মেনটেন করি আমরা, আর আমরা কাস্টমারদের মানে টেস্টি অনুযায়ী আমরা মাল তৈরি করি এবং খাওয়াই। আমাদের চাহিদা সম্পন্ন আপনার মুস্তাকিমের চাপ, আমাদের চিকেন চাপ এবং আমাদের হট আইটেম হচ্ছে বিফ চাপ। मसाला बहुत बढ़िया बनाते हैं, हाथ से बना के हम लोग खुद से मसाला में हम लोग कबाब में बनाते हैं और इफ्तार बनाते हैं हम लोग। ক্রেতারা বলছেন স্বাদ ও গুণগত মান একই সঙ্গে দামে কম শাহজাহান রোডের এসব ইফতার সামগ্রীর, এ কারণেই চাহিদা বেশি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশে প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জীবন বীমা সুবিধা চালু করল ইউনিলিভার বাংলাদেশ। চট্টগ্রামে প্রতিষ্ঠানটির প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে কর্মীদের জন্য এই বীমা সুবিধা চালু করা হয়। এ উপলক্ষে ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার, মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের সিইও মোহাম্মদ আরিফুর রহমান, ইউনিলিভার বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর শামীমা আক্তার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার ও সহযোগিতার মাধ্যমে প্লাস্টিকজনিত দূষণ অবসান ঘটানোর লক্ষ্যে কাজ করছে ইউনিলিভার।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। টি-20 দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা শেষে নতুন সম্ভাবনা নিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার লক্ষ্য পাকিস্তানের। এ মাসের মাঝামাঝিতে নিউজিল্যান্ডে উড়াল দেবে তারা। খেলবে ওয়ানডে ও টি-20। বাবর রিজওয়ানদের মতো আরও সিনিয়র ক্রিকেটাররা বাদ পড়বে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে ওয়ানডেতে তারা দুজন টিকে গেলেও টি-20তে তাদের উপর আস্থা রাখেনি বোর্ড। শর্টার ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা, আর ডেপুটি হিসেবে থাকবেন দীর্ঘদিন পর দলে ফেরা শাদাব খান। বিশ্ব জুনিয়র দাবায় আজারবাইজানের আন্তর্জাতিক মাস্টার তালিভভকে হারিয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। 2431 রেটিংধারীর বিপক্ষে এই জয়ে আরেকটি আন্তর্জাতিক মাস্টার্স নর্মের সম্ভাবনা উজ্জ্বল করেছেন তাহসিন। চলমান বিশ্ব জুনিয়র দাবায় তার পারফরমেন্স রেটিং এখন 2439। আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য প্রয়োজন হয় 2450 রেটিং পয়েন্ট। অষ্টম রাউন্ডে তাহসিনের প্রতিপক্ষের রেটিং 2501। তার বিপক্ষে ও বাকি দুই রাউন্ডে হার এড়ালে লক্ষ্যে পৌঁছে যাবেন তাহসিন। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে হুঁশিয়ারি এনসিপি। গুমের দায় ব্যক্তির বাহিনীর নয়, কাল মানবাধিকার পরিষদে উঠছে জাতিসংঘ প্রতিবেদন। বিএসটিআই এর পরীক্ষায় অস্বাস্থ্যকর 47 পণ্য, সয়াবিন সংকটে দেশ জুড়ে হাহাকার। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কোটা বাতিল, মব জাস্টিস সহ্য করবে না সরকার। এবার এনআইডি যাচ্ছে স্বতন্ত্র কমিশনে, নির্বাচন কমিশনের ভিন্ন মত। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই।